আমাদের চ্যানেলের সমস্ত গল্পের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। হরেবল উইকেন্ডে আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের লেখা গল্প মোহনপুরের শ্মশান। আজকের গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক সমগ্র এই বইটি থেকে। আজকের গল্প পাঠে সুমন, গল্পের সূত্রধর আমি অতনু। শুরু হচ্ছে মোহনপুরের শ্মশান। আমি যার জীবনের আশ্চর্য কাহিনী বলবো তার নাম হচ্ছে আনন্দমোহন সেন। তাকে আমি চিনি না, চোখেও দেখিনি। খুব সম্ভবত তার মৃত্যু হয়েছে আমার জন্মের আগেই। আপনারা জিজ্ঞেস করতেই পারেন, এমন একজন লোকের জীবন কাহিনীর সাথে আমি পরিচিত হলাম কেমন করে? আগেই এই জিজ্ঞাসার জবাব দেওয়া উচিত, নইলে আপনারা হয়তো ভাবতে পারেন যে নিজের মন গড়া একটা আজগবি উপকথা বলে আমি খামোখা আপনাদের পিলে চমকে দেবার চেষ্টা করছি। এই বিংশ শতাব্দীর বৈজ্ঞানিক জগতে আনন্দমোহনের গল্প যে বিশ্বাসযোগ্য হবে না, আমিও অস্বীকার করি না এই কথা। কিন্তু যে কাহিনী আমি নিজে রচনা করিনি, তা সত্য বা মিথ্যা বলে একতরফা ডিক্রি জারি করারও অধিকার নেই আমার। বিশ্বাস করা বা না করা সম্বন্ধে আমি আপনাদের সম্পূর্ণ স্বাধীনতা দিতে রাজি আছি। শঙ্করবাবু ছিলেন অধ্যাপক এবং আমার বন্ধু। এবারের পুজোর ছুটিটা তার দেশের বাড়িতে কাটানোর জন্যে আমাকে তিনি সঙ্গে নিয়ে গেলেন। তার দেশের বাড়ি ছিল বর্ধমানের দামোদর নদের ধারে। এর আগে আর কখনো এখানে আসিনি। বৈঠকখানায় ঢুকেই একখানা বড় তৈলচিত্রের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হল। চিত্রের বিষয়বস্তু এই: চারিধারে অন্ধকার, একটি তরুণী, ঊর্ধ্বস্থিত ডান হাতে সেকেলে লণ্ঠন। তরুণীর দেহের অন্যান্য অংশে অন্ধকারের ভিতরে প্রায় মিলিয়ে গিয়েছে। কেবল ভালো করে দেখা যাচ্ছে তার মুখখানি। অপূর্ব ও জীবন্ত সৌন্দর্য ভরা সেই মুখ। পটের এক পাশে খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্টভাবে দেখা যাচ্ছে আর এক মূর্তি। সে যুবক এবং তার চোখে মুখে ফুটে উঠেছে বিষম বিস্ময় ও দারুণ আতঙ্ক। সুন্দরীর লণ্ঠনের আলোতে যুবক বোধহয় এমন কোনো ভয়ের দৃশ্য দেখতে পেয়েছে মানুষের বুকে রক্ত যাতে জমে বরফের মতন হয়ে যায়। অদ্ভুত বিষয়বস্তু। তরুণী কি চায় এবং যুবক কেনই বা এত ভয় পেয়েছে, ছবিতে তার কোনো ইঙ্গিতই নেই। শঙ্কর হেসে বলল, হিমাংশু, এরকম রহস্যময় ছবি তুমি বোধহয় আগে কখনো দেখোনি। না, ছবিতে চিত্রকার কি দেখাতে চায়? মনে হচ্ছে এখানে কাল্পনিক ছবি নয়। ছবিতে যে দৃশ্য রয়েছে এই পৃথিবীর উপর একদিন সত্যি সত্যি তার অভিনয় হয়ে গিয়েছে। তোমার অনুমান মিথ্যে নয়। ছবিখানা আঁকা হয়েছে একটি সত্য ঘটনাকে অবলম্বন করে। কী সে ঘটনা? উফ, ভয়ঙ্কর। এই ছবিতে ফুটেছে একটি বিয়োগান্ত নাটকের শেষ দৃশ্য। ওই যে তরুণী, ওর নাম লীলা, আর ওই যে যুবক, ওর নাম আনন্দমোহন সেন। কে ওরা? লীলার বাবার নাম চন্দ্রমোহন চৌধুরী, সেকালকার একজন সুবিখ্যাত মূর্তি চিত্রকর। আনন্দমোহন ছিল তারই কৃতি ছাত্র। এই ছবিখানা দেখলেই তার কলা নৈপুণ্যের পরিচয় পাবে, কারণ এখানে তারই আঁকা। এরা কেউই আজ বেঁচে নেই। এখন গল্পটি কি শুনি? আমার বাবা আনন্দমোহনের নিজের মুখে গল্পটি শুনে আমাকে বলেছিলেন অনেক দিন আগে। বাবাকে আনন্দমোহন খুব ভালোবাসত, তাই মারা যাওয়ার সময় ছবিখানা তাকে উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু গল্পটি কি? একটু ধৈর্য ধরো। এমন রোদে ধোয়া সকালে এরকম গল্প অস্বাভাবিক বলে মনে হবে। অলৌকিক জমে নিরালা রাতের ছায়ায়। গল্পটি খালি ভয়ানক নয়, অলৌকিকও। শুনলেই বুঝবে। সেদিনের সন্ধ্যাটা ছিল বাস্তবিকই গল্প শোনার পক্ষে রীতিমতো উপযোগী। সন্ধ্যার আগেই ঝমঝম বৃষ্টি নেমেছে। ঝোড়ো হাওয়ার উদ্দাম দীর্ঘশ্বাসে গাছে গাছে থেকে ফুটেছে বেদনার ভাষা। মেঘে মেঘে আকাশ ঢাকা এবং পৃথিবীর আকাশ থেকে পৃথিবীতে স্যাঁত করে নেমে আসছে বিদ্যুতের তীব্র শিখা, এবং ক্ষণিকের জন্য দেখা যাচ্ছে বিপুল দামোদরের উচ্ছ্বাসিত তরতরঙ্গ। লম্বা চওড়া বারান্দা, একটা সেকেলে গোল মার্বেল টেবিলের ওপর টিমটিম করে জ্বলছে হ্যারিকেন ল্যাম্প। তার আলো বারান্দার অন্ধকারকে উচ্ছ্বাসিত করে তুলেছে মাত্র। স্পষ্ট করে কিছু দেখা যায় না এবং অস্পষ্টতার মধ্যে পাওয়া যাচ্ছে বেশ একটি রহস্যের সম্ভাবনা। বাইরের দিকে মুখ করে এবং দেওয়ালের দিকে পিঠ রেখে দুটো পুরনো ইজি চেয়ারের ওপরে
চুপ করে বসেছিলাম আমি এবং শঙ্কর। কোথাও নেই মানুষের কাজের বা কণ্ঠের সারা শব্দ। আমরা উপভোগ করছিলাম এই বৃষ্টিধারা ধৌত নির্জনতা। বোধ করি বৃষ্টি ও ঝড়কে ফাঁকি দেবার জন্যে হঠাৎ একটা বাদুড় ভিতরে এসে বারান্দার ছাদ ঘেঁষে দুই ডানা দিয়ে ঝটপট শব্দ তুলে উড়ে বেড়াতে লাগলো। আমি বললাম, লেখকরা অলৌকিক গল্প বলবার সময়ে প্রায় বাদুড়ের উল্লেখ করেন। তোমারও গল্পে বাদুড় আছে নাকি? না। তাহলে সে ভ্রম সংশোধনের জন্য বাদুড় নিজেই এসে হাজির হয়েছে। রসিক বাদুড়কে ধন্যবাদ। নাও, এবার গল্প শুরু করো। আজ থেকে 70 বছর আগেকার কথা। সে সময় ফটোগ্রাফ তোলবার কৌশল আবিষ্কৃত হয়েছে বটে, তবে বাংলাদেশে তার প্রভাব একরকম ছিল না বললেই চলে। কিন্তু মানুষের অহংজ্ঞান অল্প নয়। মৃত্যুর আগে সে ইহলোকে নিজের স্থায়ী চিহ্ন কিছু কিছু রেখে যেতে চায়, এবং ধনীদের ভিতরেই এই স্বভাবের প্রকাশ বেশি পাওয়া যায়। বাংলাদেশের প্রাচীন ধনী পরিবারের বসতবাড়ির ভিতরে গেলেই দেখা যাবে দেওয়ালের চারিদিকে টাঙানো রয়েছে বড় বড় তৈলচিত্রের পর তৈলচিত্র। অধিকাংশই তার পূর্বপুরুষদের ছবি। আজকের ধনী এবং নির্ধনরাও সাধারণত ফটোগ্রাফের সাহায্যে নিজেদের নশ্বর চেহারাটা পৃথিবীতে বাঁচিয়ে রেখে যাবার চেষ্টা করে। কিন্তু সেকালে ছিল কেবল তৈলচিত্রের চলন। ধনীরা নিজেদের নশ্বর দেহগুলিকে অবিনশ্বর করবার জন্য বড় বড় চিত্রকরকে আহ্বান করতেন। সেকালকার গরিব আর সাধারণ গৃহস্থরা ইচ্ছে থাকলেও এই বিলাসিতাকে প্রশ্রয় দিতে পারত না, কারণ তৈলচিত্র আঁকতে যত টাকার দরকার তত টাকা তাদের পকেটে বা ট্যাকে থাকত না। চন্দ্রবাবু সেকালকার একজন নামজাদা মূর্তি চিত্রকর ছিলেন। শিল্পী সমাজে তার ছিল ওস্তাদ বলে খ্যাতি, এবং ধনী সমাজে তার ছিল অতিশয় সমাদর। নিজেদের খোলস অর্থাৎ বাইরের চেহারাটাকে অমর করবার প্রত্যাশায় সেকালকার অনেক রাজা, মহারাজা এবং জমিদার আশ্রয় গ্রহণ করতেন সাগ্রহে। চন্দ্রবাবুর ছাত্রও ছিল কয়েকজন। অবসরকালে তিনি তাদের চিত্র সম্বন্ধে শিক্ষা দিতেন, এবং ছাত্রদের মধ্যে তার সবচেয়ে প্রিয় ছিল আনন্দমোহন। আনন্দ ছিল যাকে বলে অনাথ। তার বাড়ি ঘর, আত্মীয় স্বজন কিছুই ছিল না, কিন্তু আনন্দের চিত্রাঙ্কন পটুতা ও মিষ্টি প্রকৃতি দেখে তার প্রতি আকৃষ্ট হয়েছিলেন চন্দ্রবাবু। তাকে তিনি বাড়ির ছেলের মতো নিজের সংসারে আশ্রয় দিয়েছিলেন, এবং চন্দ্রবাবুর পক্ষে আনন্দের মতো একজন বিশ্বস্ত লোকের আবশ্যক ছিল অত্যন্ত। চন্দ্রবাবু ছিলেন চিরকুমার। নিজের আর্ট নিয়ে সর্বদাই এমন মত্ত হয়ে থাকতেন যে প্রৌঢ় বয়স পর্যন্ত তার স্মরণ পদে উদিত হয়নি মনুষ্য সমাজে বিবাহ বলে কোনো কিছু অনুষ্ঠানের অস্তিত্ব আছে। তার পরলোকগত কনিষ্ঠ ভ্রাতার একটি মেয়ে ছিল, তার নাম লীলা। গৃহস্থালীর সমস্ত কর্তব্য সেই পালন করত, আর গৃহস্থালীর বাইরেকার যা কিছু কাজ তার ভার ছিল আনন্দের ওপর। এই দুজনের হাতে সমস্ত ছেড়ে দিয়ে চন্দ্রবাবু নিশ্চিন্ত হয়ে কলালক্ষ্মীর সেবা করতেন। কলকাতার হট্টগোল চন্দ্রবাবুর মোটেই ভালো লাগতো না, অথচ তার পক্ষে কলকাতার সঙ্গে সম্পর্ক না রাখলেই নয়। তাই তিনি বাস করতেন শহরতলির এমন এক জায়গায় যেখানে শহরের কাছাকাছি থেকেও উপভোগ করা যায় পল্লী প্রকৃতির নির্জনতা। হিমাংশু, মনে রেখো, এ হচ্ছে 70 বছর আগেকার কথা। তখন আমাদের কলকাতা শহরেও ইলেকট্রিক, মোটর, বাস এবং অন্যান্য আধুনিক যুগের লক্ষণ ছিল না। অনেক রাস্তায় থাকতো মিটমিটে তেলের আলো, এবং অনেক রাস্তার দুধারে থাকতো নালা এবং খোলা ড্রেন। খোলার ঘর এবং বস্তি দেখা যেত তখন কলকাতার যেখানে সেখানে। আজ কলকাতায় তুমি সরকারি বাগান ছাড়া ছোট বা বড় মাঠ প্রায় খুঁজেই পাবে না, কিন্তু তখনকার দিনে কলকাতার বহু স্থানেই এত মাঠ ময়দান ও ছোটখাটো জঙ্গলের মতো জায়গা ছিল যে সেখানে গেলে শহরে বসেই দেখতে পাওয়া যেত পল্লীগ্রামের আংশিক ছবি। সে সময় শহরের অবস্থানই যখন ছিল এই রকম, তখন শহরতলি ছিল যে পল্লীগ্রামের মতোই এটুকু নিশ্চয়ই আন্দাজ করা তোমার পক্ষে কঠিন হবে না। তখন টালিগঞ্জ প্রভৃতি স্থানে গেলে মনে হতো অরণ্যে এসেছি। এমনি এক জায়গাতেই ছিল চন্দ্রবাবুর বসত বাড়ি, এবং তার চিত্রশালা ছিল সেখান থেকে খানিক দূরে, কলকাতার প্রান্ত সীমায়। আসল গল্প শুরু করবার আগে এখানে আরেকটি কথা বলে রাখি। লীলার বয়স ছিল 16-17।
তখনকার দিনে এত বছরের কুমারী কন্যার সংখ্যা ছিল খুবই অল্প। কিন্তু চন্দ্রবাবু ছিলেন ইংরেজি মেজাজের লোক। ব্রাহ্ম ও খ্রিস্টান না হলেও বিশ্বাস করতেন যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। কেবল পরমা সুন্দরী বললেও লীলার রূপের কথা ঠিকমতো বোঝানো যায় না। সে ছিল অদ্ভুত রূপসী। রং গড়ন মুখ চোখ ছিল এমন যে খুঁজলেও তার জোড়া মিলত না। তার উপরে লীলার প্রকৃতিও ছিল অতি মধুর, অতি নম্র। সুতরাং এমন একটি মেয়ের দিকে যে আনন্দ আকৃষ্ট হবে এ হচ্ছে খুবই সহজ কথা। মনে মনে সে অদূর ভবিষ্যতে লীলাকে নিজের সহধর্মিণী রূপে কল্পনা করত। লীলাও বোধহয় এটুকু বুঝতে পারত, যদিও আনন্দ কোনোদিনই নিজের মনের কথাটা মুখে প্রকাশ করেনি। আনন্দ ও লীলা ছিল একই জাতের লোক। তবু আপাতত লীলার সঙ্গে যে তার বিবাহের প্রসঙ্গ অসম্ভব এ সত্য আনন্দের অজানা ছিল না। সে হচ্ছে অনাথ, পরের আশ্রয়ে বাস করে। সে লীলাকে বিয়ে করতে চাইলে চন্দ্রবাবু হয় খাপ্পা হয়ে উঠবেন, নয় হেসে উড়িয়ে দেবেন অমন অদ্ভুত প্রস্তাব। অতএব আনন্দ নিজেকে যথাসম্ভব তাড়াতাড়ি তৈরি করে তোলবার চেষ্টা করছিল। চন্দ্রবাবু নিজেই মত প্রকাশ করেছেন তার শিক্ষা প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে। অল্প দিনের মধ্যেই স্বাধীনভাবেই সে চিত্র ব্যবসায় অবলম্বন করতে পারবে। স্বাধীন হওয়ার অর্থই হচ্ছে অর্থ উপার্জন করার ক্ষমতা। ধনী সমাজে আনন্দের যদি পসার হয় তাহলে তার হাতে লীলাকে সমর্পণ করতে চন্দ্রবাবুর নিশ্চয়ই আপত্তি হবে না। আনন্দ দিনের পর দিন গুনছিল সেই আশাতেই। তখন সন্ধ্যা হয়। অন্যান্য ছাত্ররা বিদায় নিয়েছে। চিত্রশালার মধ্যে আনন্দ একা কাজ করছে। একখানি বড় ঘর, দোতলার ওপরে। এখানে সেখানে দেওয়ালের ওপর রয়েছে অনেকগুলো ছোট বড় সম্পূর্ণ বা অসম্পূর্ণ ছবি, সবই তৈলচিত্র। তখনকার দিনে শিক্ষিত বাঙালি চিত্রকররা সাধারণত জলীয় রং বা ওয়াটার কালার ব্যবহার করতেন না। জলীয় রং যারা ব্যবহার করত শিক্ষিতরা অবজ্ঞা করে তাকে ডাকতেন পটুয়া বলে। বাংলাদেশের আধুনিক শিক্ষিত সমাজে সর্বপ্রথম জলীয় রঙের প্রাধান্য স্থাপন করেন শিল্পাচার্য অবনীন্দ্রনাথ। তাড়াতাড়ি স্বাধীন হবার জন্য আনন্দমোহন প্রায় দিনরাত পরিশ্রম করত। অন্যান্য ছাত্ররা ছুটি নিয়ে চলে গেলেও সে অনেকক্ষণ ধরে চিত্রশালায় রং আর তুলি নিয়ে নিযুক্ত হয়ে থাকত। কোনো খেয়ালি ক্রেতার ফরমাসে সে আঁকছিল একখানা অদ্ভুত ছবি, নরকের দৃশ্য। যমদূতেরা জনৈক পাপীকে ধরে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। পাপীর মূর্তি প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু আনন্দ বিপদে পড়েছে যমদূতগুলোকে নিয়ে। জ্যান্ত মানুষের সঙ্গে যমদূতের পরিচয় হয় না। আনন্দও কখনো দেখেনি যমদূত। তাদের চেহারা যে ঠিক কীরকম হওয়া উচিত আনন্দ কিছুতেই তা ধারণায় আনতে পারছে না। বিলাতি ছবিতে ইম, ডিমন, ডেভিল প্রভৃতিকে দেখেছে। তাদের কালো কালো প্রায় মানুষের মতো চেহারা, কিন্তু তাদের মাথায় থাকে শিং, পেছনে থাকে লেজ এবং পায়ে থাকে গরুর মতো খুর। কিন্তু যিনি ছবির ফরমাস দিয়েছেন তিনি হচ্ছেন পরম হিন্দু। গঙ্গা জল ছাড়া আর কোনো জল পান করেন না। আনন্দ অনায়াসেই ফিরিঙ্গি, ইম, ডিমন ও ডেভিলের মূর্তি আঁকতে পারত, কিন্তু সেসব খ্রিস্টান মূর্তি দেখলে হিন্দু ক্রেতার হিন্দুত্ব নিশ্চয়ই জখম হবে। আর ছবি আঁকা সম্ভবপর নয়। চিত্রশালার মধ্যে পুঞ্জীভূত হয়ে ওঠার চেষ্টা করছে সন্ধ্যার অন্ধকার। বাইরে ক্রমে ক্রমে স্তব্ধ হয়ে আসছে নাগরিক কোলাহল। তখনও তুলি হাতে করে আনন্দ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, যমদূতদের, হিন্দু যমদূতদের কেমন দেখতে? রাক্ষসের মতো, ভূতপ্রেতের মতো। কিন্তু রাক্ষস আর ভূতপ্রেতীদের বা চেহারা কেমন হওয়া উচিত তাদেরও তো আমি চোখে দেখিনি। অনেক মাথা ঘামিয়েও কুল কিনারা না পেয়ে আনন্দ শেষটা ধৈর্য হারিয়ে বলে উঠল, ধের, নিকুচি করেছে। যমদূতেরা জাহান্নামে যাক, আমি তাদের আঁকতে পারবো না। সঙ্গে সঙ্গে তার পেছন থেকে চাপা গলায় কে হেসে উঠল। সচমকে আনন্দ ফিরে দেখল ঠিক তার পেছনেই দাঁড়িয়ে রয়েছে একটা অপরিচিত মূর্তি।
চিত্রশালার ভেতরে তখন ভালো করে চোখ চলে না, বেশ ঘন অন্ধকার। বাইরে শোনা গেল প্যাঁচার ডাক। মূর্তি স্থির চোখে তাকিয়েছিল চিত্রপটের সম্পূর্ণ যমদূতগুলোর দিকে। বিচিত্র তার চেহারা, মাথায় প্রায় 6.5 ফুট লম্বা, মস্ত একটা পাগড়ি সে এমনভাবে পড়েছে যে মুখের আধখানা দেখাই যাচ্ছে না। পোশাকও সাধারণ লোকের বা বাঙালির মতো নয়। সাজগোজ দেখলে মনে হয় সে কোনো রাজা রাজরা, এমনকি কোটিবন্ধ থেকে একটা তরবারি পর্যন্ত ঝুলছে। সৈনিকের মতো সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে মূর্তি। অন্ধকারে তাকে খানিক দেখা যাচ্ছিল, খানিক দেখা যাচ্ছিল না, কিন্তু অন্ধকারের মধ্যেও ঝলমল করে উঠছিল তার স্বর্ণখচিত ও নানা রঙে অলঙ্কৃত বহুমূল্য পোশাকটা। এমন মূর্তি এখানে দেখবার আশা আনন্দ করেনি। সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। মূর্তি গম্ভীর স্বরে বলল, ছোকরা, পৃথিবীতে যখন বেঁচে আছো যমদূতদের নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তার চেহারা দেখলে ও গলার আওয়াজ শুনলে ভয়ে বুক ধরফর করে ওঠে, কিন্তু একটা জবাব না দিলেও চলে না। আনন্দ কোনো রকমে বলল, আগে খরিদ্দারের ফরমাস। মূর্তি একখানা হাত রাখল আনন্দের কাঁধের ওপর। আনন্দের মনে হলো তার সর্বাঙ্গের ওপর দিয়ে বয়ে গেল যেন একটা তরঙ্গিত তুষার বাড়ির হিল্লোল। সে পিছিয়ে দাঁড়ালো সভয়ে। মূর্তি বলল, খরিদ্দারের ফরমাসে ও আর কোনোদিন যমদূতদের দেখবার চেষ্টা করো না। আনন্দ ভয়ে ভয়ে বলল, চন্দ্রবাবুর কাছে আপনার কোনো দরকার আছে? আপনি ওই আসনে বসুন। চন্দ্রমোহন চৌধুরী কোথায়? তিনি কাজে বেরিয়ে গেছেন, ফিরতে রাত হবে। চন্দ্রমোহন চৌধুরীকে বলো আমি মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ। আসছে কাল সন্ধ্যা ঠিক 8টার সময় আমি আবার তার সঙ্গে দেখা করতে আসব। সে যেন এখানে হাজির থাকে। মূর্তি হঠাৎ ফিরে দাঁড়ালো, তারপর নিঃশব্দ পায়ে সোজা বেরিয়ে গেল। ঘরের আবহাওয়া এতক্ষণ যেন তুষার শীতল হয়েছিল। মূর্তি অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গেই আবার ঘরের মধ্যে জেগে উঠল গ্রীষ্মের উত্তাপ। আনন্দের কেমন কৌতূহল হলো চিত্রশালা থেকে বেরিয়ে মূর্তি কোন দিক যায় দেখবার জন্য। ওই জানলাটার তলাতেই আছে চিত্রশালা থেকে বেরিয়ে যাওয়ার একমাত্র দরজা। সে তাড়াতাড়ি জানলার কাছে দাঁড়ালো। প্রায় 10 মিনিট জানলার কাছে দাঁড়িয়ে থেকেও সদর দরজা দিয়ে কাউকেই বাইরে বেরিয়ে যেতে দেখল না আনন্দ। তবে কি লোকটি এখনো বাড়ির ভেতরেই আছে? এই সম্ভাবনা মনে জাগতেই আনন্দের সমস্ত দেহ রোমাঞ্চিত হয়ে উঠল। কি এক অজানা ভয়ে সে তাড়াতাড়ি ওপরের ঘর থেকে বেরিয়ে একতলায় নেমে এলো, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেল না। তখন এই আশ্চর্য ব্যাপার নিয়ে আর মাথা না ঘামিয়ে সে চিত্রশালার দরজা বন্ধ করে হাঁপ ছেড়ে বাঁচল। আনন্দ সেই রাতেই চন্দ্রবাবুকে আগন্তুকের কথা জানালো। চন্দ্রবাবু একটু বিস্মিত হয়ে বললেন, মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ? কখনো তার নাম পর্যন্ত শুনিনি। কি চান তিনি? নিশ্চয় আমার হাতে তার রাজ্যভার সমর্পণ করতে আসবেন না। বোধহয় তার একখানা ছবি আঁকাতে চান। বেশ, কাল যথাসময়ে মহারাজা বাহাদুরকে সসম্মানে অভ্যর্থনা করবার জন্যে চিত্রশালায় উপস্থিত থাকব। পরদিনের সন্ধ্যা। চিত্রশালার মধ্যে একমাত্র আনন্দ ছাড়া আর কোনো ছাত্র নেই। চন্দ্রবাবু ভেতরে পায়চারি করছিলেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন, 8টা তো বাজে। আনন্দ কই? এখনো তো কারো টিকি দেখতে পাচ্ছি না। তিনি ঠিক 8টার সময় আসবেন বলেছেন। কি নাম বলেছিলে? মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণ, তাই না? আগে হ্যাঁ। দেখতে কিরকম? দেখলেই মনে হয় সম্ভ্রান্ত ব্যক্তি। বয়স কত? বলা শক্ত স্যার, তবে এইটুকু বলতে পারি বয়সে তিনি যুবক নন। ঘড়ির দিকে তাকিয়ে চন্দ্রবাবু বললেন, 8টা বাজতে আর 1 মিনিট বাকি। এখনো মহারাজা বাহাদুরের দেখা নেই। আনন্দ, আমি কিন্তু 8টা বাজলেই চলে যাব। আমার অনেক কাজ। মহারাজা বাহাদুর যদি তার পরেও আসেন
তুমি তার সঙ্গে কথাবার্তা বলো। জীবনে রাজা মহারাজা দেখেছি প্রায় 2 ডজন। কোনো মহারাজের জন্যই আমি এখানে ধর্ণা দিয়ে বসে থাকতে রাজি নই। মহারাজাদের চেয়ে আমি মহাশয়দের বেশি পছন্দ করি। ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। একতলা থেকে দোতলায় উঠবার কাঠের সিঁড়ির ওপরে কারোর পায়ের শব্দ শোনা গেল না, কিন্তু ঘরের দরজার সামনে দেখা গেল মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের মূর্তি। মহেন্দ্র নারায়ণের মূর্তির ভেতর দিয়ে এমন একটা আশ্চর্য ব্যক্তিত্বের ভাব প্রকাশ পাচ্ছিল যে চন্দ্রবাবু তাড়াতাড়ি মাথা হেঁট করে তাকে প্রণাম না করে পারলেন না। মহেন্দ্র নারায়ণ ঘরের ভেতর এসে দাঁড়ালেন। চন্দ্রবাবু তাড়াতাড়ি একখানা চেয়ার টেনে এগিয়ে দিয়ে বললেন, আগে বসতে আজ্ঞা হোক। মহেন্দ্র নারায়ণ সেদিকে ভ্রুক্ষেপও করলেন না, দাঁড়িয়ে রইলেন। চন্দ্রবাবু বললেন, আপনি কি মোহনপুরের মহারাজা বাহাদুর? হ্যাঁ। শুনলাম আমার সঙ্গে মহারাজা বাহাদুরের কোনো দরকার আছে। এ প্রশ্নের জবাব না দিয়ে মহেন্দ্র নারায়ণ হাত তুলে আনন্দকে দেখিয়ে বললেন, তোমার ও লোকটি কি বিশ্বস্ত? আগে হ্যাঁ, অত্যন্ত। পরিচ্ছদের ভেতর থেকে একটি ছোট্ট বাক্স বের করে মহেন্দ্র নারায়ণ বললেন, এই বাক্সটা নিয়ে ওকে কাছাকাছি কোনো জহুরির কাছে যেতে বলো। ও যাচাই করে আসুক এই বাক্সের ভিতরে যা আছে তার দাম কত। বাক্সটি নিয়ে আনন্দ বেরিয়ে গেল। জহুরির বাড়ি যেতে তার বেশিক্ষণ লাগল না। পরিচিত জহুরি। আনন্দ বলল, বাক্সটা খুলে দেখুন। বাক্সের ভেতর ছিল নানা রকম রত্ন খচিত অলংকার। জহুরি সবিস্ময়ে বলল, আনন্দবাবু, এসব জড়ুয়া গহনা কার? মোহনপুরের মহারাজার। আশ্চর্য, এরকম জড়ুয়া গহনা একালেও কেউ ব্যবহার করে নাকি? এইরকম চমৎকার গহনা আজকাল কেউ দেখতেও পায় না। এরকম গহনার চলন ছিল সেই নবাবী আমলে। ওর দাম বলতে পারেন? নিশ্চয়ই পারি। জহুরি গয়নাগুলো নিয়ে বেশ খানিকক্ষণ পরীক্ষা করে বলল, ভারী দামি গহনা দেখছি। কত দাম হবে? 10 লক্ষ টাকার কম নয়। শুনে আনন্দের মাথা ঘুরতে লাগল। 10 লক্ষ টাকার ভার বহন করে এখানে এসেছে, অথচ সে কিছুই অনুভব করতে পারেনি। 10 লক্ষ টাকা এত হালকা? ওদিকে আনন্দ ঘর থেকে বেরিয়ে আসবার পরেই মহেন্দ্র নারায়ণ গম্ভীর স্বরে বললেন, শোনো চন্দ্রমোহন, এখানে আজ আমার মিনিট কয়েকের বেশি থাকবার উপায় নেই। কিছুদিন আগে কলকাতার এক রঙ্গালয়ে তোমার ভ্রাতুষ্পুত্রীকে আমি দেখেছিলাম। তাকে আমি বিবাহ করতে চাই। চন্দ্রবাবু সচকিত চোখে মহারাজার মুখের দিকে তাকালেন। কি বললেন বুঝতে পারলেন না। অদ্ভুত প্রস্তাব। মহারাজা অবিচলিত কণ্ঠে বললেন, তুমি অবাক হচ্ছ কেন? আমার চেয়ে ধনীপাত্র পাওয়ার আশা তুমি করো নাকি? চন্দ্রবাবু তখনও জবাব দিতে পারলেন না। কেবল এই অদ্ভুত প্রস্তাব বা বিস্ময়ের জন্য নয়, আগন্তুককে দেখে তার বুকের ভেতর জাগ্রত হয়েছে কেমন একটা অজ্ঞাত আতঙ্ক। সেখান থেকে তার পালিয়ে যাবার ইচ্ছে হলো, কিন্তু কেবল ভদ্রতার খাতিরেই সেই ইচ্ছা তিনি দমন করলেন। অনেক কষ্টে শেষটায় তিনি বললেন, মহারাজা বাহাদুর, আপনার প্রস্তাব শুনে নিজেকে ভাগ্যবান মনে করছি, কিন্তু লীলা বালিকা নয়। তার মত না নিয়ে আমি আপনাকে কি করে কথা দেব? চন্দ্রমোহন, আমাকে ছলনা করবার চেষ্টা করো না। আমি জানি তুমি লীলার একমাত্র অভিভাবক। তোমার অনুরোধ কিছুতেই সে অমান্য করবে না। মহারাজা সামনের দিকে দুপা এগিয়ে এলেন। চন্দ্রবাবু পিছিয়ে গেলেন। তার ভয় আরও বেড়ে উঠল। এই অদ্ভুত মূর্তির কাছে একলা থাকাও যেন বিপজ্জনক। তিনি মনে মনে প্রার্থনা করলেন, হে ভগবান, আনন্দকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজা অধীর কণ্ঠে বললেন, বলো তোমার কি মত? চন্দ্রবাবু আমতা আমতা করে বললেন, কিন্তু মহারাজা, আপনার জাতি? আমার জাতি? তুমি কি জানো না রাজা রাজরারা সব জাতেই বিবাহ করতে পারে? কিন্তু আর কোনো কিন্তু নয়।
শোনো, সেই ছোকরা বাক্স নিয়ে ফিরে এলেই শুনবে তার ভিতরে আছে লক্ষ লক্ষ টাকার জড়োয়া গয়না। এ গয়না পাবে লীলাই, তার উপরে যৌতুক স্বরূপ আমি দেব আরও 10 লক্ষ টাকা। এরপরেও তোমার আপত্তি আছে? মহারাজা নিষ্পলক চোখে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন। চন্দ্রবাবুর মনে হলো সেই জ্বলন্ত দৃষ্টি যেন তার সমস্ত ইচ্ছাশক্তি হরণ করে নিচ্ছে। তার মুখ দিয়ে যেন ইচ্ছার বিরুদ্ধে বেরিয়ে গেল, আমার কোনো আপত্তিই নেই। এই সময় গয়নার বাক্স নিয়ে আনন্দ ফিরে এলো। তাকে দেখে চন্দ্রবাবু যেন মনের ভেতর খানিকটা জোর পেলেন। ভাবলেন, আর একটু আগে ছোকরা যদি আসতো তাহলে আমি কথা দিতাম না। জহুরি বলল বাক্সের ভেতরে 10 লক্ষ টাকার গয়না আছে। শুনলে? চন্দ্রবাবু নিজের মনকে এই ভেবে প্রবোধ দিতে চাইলেন, মহারাজা দেখতেও সুপুরুষ নন, বয়সেও নবীন নন, কিন্তু লীলা হবে মহারানী, আর সম্পত্তিও পাবে 20 লক্ষ টাকার। তার পক্ষে যেটা কল্পনাতীত। সুতরাং এমন বিবাহের সম্মতি দিলে আমার পক্ষে বিশেষ অন্যায় হবে না। প্রকাশ্যে বললেন, কিন্তু মহারাজা, আমার একটা আর্জি আছে। বলো। বিবাহের আগে লীলার সঙ্গে আপনার পরিচয় করা উচিত। আজ আর সময় নেই, কাল ঠিক সন্ধে 8টার সময় তোমার বাড়িতে আমি যাব। আমার ঠিকানা জানেন? জানি, গয়নার বাক্সটা তোমার কাছেই রেখে গেলাম। একটা রসিদ দিই? চলে যেতে যেতে মহারাজা বললেন, কোনো দরকার নেই, আমাকে ঠকাতে পারে এমন কোনো মানুষকে আমি জানি না। চন্দ্রবাবুর মনে হলো ঘরের ভেতর থেকে যেন একটা অপার্থিব ছায়া বেরিয়ে গেল। আনন্দ নিজের সন্দেহ ভঞ্জনের জন্য আজও গিয়ে দাঁড়ালো জানলার ধারে। আজও মহারাজা বাহাদুরকে সদর দরজা দিয়ে বাইরে বেরোতে দেখল না। ব্যাপারটা বড়ই আশ্চর্য, বড়ই অদ্ভুত, বড়ই ভয়ানক। কিন্তু সে মুখে কিছুই প্রকাশ করল না। আর এসব কথা নিয়ে আলোচনা করবার মতো মনের অবস্থাও ছিল না তার। সে বুঝল তার সুখের মেঘে আগুন লাগতে আর দেরি নেই। যাকে কেন্দ্র করে তার ভবিষ্যতের সমস্ত আশা আকাঙ্ক্ষা বিকশিত হয়ে উঠেছিল, এইবারে সেই দেবীকে বিসর্জন দিতে হবে অশ্রু জলে। তবু সে স্বার্থপর হতে চায় না। লীলা যদি সুখী হয়, হোক সে মোহনপুরের মহারানী। পরের দিন সন্ধে 8টার কিছু আগে চন্দ্রবাবু অতিথি সৎকারের জন্য প্রচুর আহার্যের আয়োজন করেছিলেন। ডিমের পরোটা, লুচি, পোলাও, মাংস, 3 রকম মাছ, 3 রকম নিরামিষ তরকারি, রুই মাছের ডিমের চাটনি, ইলিশ মাছের ডিম ভাজা, সন্দেশ, রসগোল্লা, দই, রাবড়ি, ছানার পায়েস প্রভৃতি। লীলা নিজের হাতে সারাদিন ধরে এইসব রেঁধেছে। যদিও এখনও সে জানে না যে অতিথি আসছেন তার সঙ্গে তার ভবিষ্যতের সম্পর্ক কি। আনন্দও তার কাছে কোনো কথা ভাঙেনি। নিজের দুঃখ সে পুষে রেখেছে নিজের মনের ভেতরেই। বোধহয় তার মুখেও মনের ছায়া কিছু কিছু পড়েছিল, কারণ লীলা মাঝে মাঝেই প্রশ্ন করছে, আনন্দবাবু, আপনার মুখ আজ শুকনো দেখাচ্ছে কেন? আনন্দ সহাস্যে লীলার প্রশ্ন উড়িয়ে দিয়েছে এই বলে, শরীরটা আজ তেমন ভালো নেই। 8টা বাজল। সঙ্গে সঙ্গে বৈঠকখানার দরজার সামনে দেখা গেল মহারাজা মহেন্দ্র নারায়ণ বাহাদুরকে। চন্দ্রবাবুর বুকের কাছটা ধক করে উঠল। এমন আকস্মিকভাবে মহারাজার আবির্ভাব তিনি প্রত্যাশা করেননি। মহারাজা আত্মপ্রকাশ করলেন যেন হাওয়ার ভেতর থেকেই। যদিও এমন চিন্তা হাস্যকর, তবু এই কথাই মনে হলো চন্দ্রবাবুর। কিন্তু আনন্দ বিস্মিত হল না। সে এটাই আশা করেছিল। মহেন্দ্রনারায়ণ দরজার কাছ থেকেই বললেন, আমার হাতে আধ ঘন্টার বেশি সময় নেই, তোমার ভ্রাতুষ্পুত্রী কোথায়? চন্দ্রবাবু বললেন, দোতলায়।
তবে দোতলায় চলো। মনে রেখো, কাটায় কাটায় 8:30টার সময় আমাকে এখান থেকে যেতে হবে। ভালো করে মহেন্দ্রনারায়ণের দিকে তাকিয়ে চন্দ্রবাবু কেমন শিউরে উঠলেন। আনন্দেরও 2 চোখ বিস্ফারিত হল। মহেন্দ্রনারায়ণ আজ এসেছেন পদস্থ সৈনিকের বেশে, এবং তার সমস্ত মুখখানা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর সে কি মুখ! মুখের রং একেবারে হলদে, তার মধ্যে রক্তের চিহ্ন মাত্র নেই। চোখের তারার ওপর ও নিচের দিকেও দেখা যাচ্ছে সাদা অংশ। সে যেন কোনো উন্মাদগ্রস্তের চোখ। মাথায় লম্বা লম্বা রুক্ষ কাটা চুলগুলো এসে পড়েছে কাঁধের ওপরে, যেন তেলের সঙ্গে তাদের সম্পর্ক ঘুচে গেছে বহুকাল। ওষ্ঠাধর কালো কুচকুচে, তাদের ঠেলে বাইরে বেরিয়ে পড়েছে দুপাশে 2টো সাপদের মতো হিংস্র হলদে রঙের লম্বা দাঁত। হঠাৎ দেখলে মনে হয় এ যেন অনেক দিন আগেকার গলায় দড়ি দিয়ে মরা মানুষের মুখ। কোনো দুষ্ট প্রেতাত্মা দেহের ভেতরে আশ্রয় নিয়ে মুখখানাকে কিছুটা জ্যান্ত করে রেখেছে। মনের ভাব প্রাণপণে গোপন করে চন্দ্রবাবু বললেন, বেশ, আসুন মহারাজা বাহাদুর, আমরা দোতলাতেই যাই। সশব্দে ভারী পা ফেলে মহেন্দ্রনারায়ণ সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন, ঠিক যন্ত্রচালিত কোনো মূর্তির মতো, কিংবা যেন কোনো পুতুলবাজির পুতুলকে চালনা করছে অদৃশ্য রজ্জুর সাহায্যে। ওপরের ঘরে লীলা বসেছিল। মহেন্দ্রনারায়ণকে দেখেই সে চমকে আড়ষ্ট হয়ে রইল কাঠের মতো। চন্দ্রবাবু বললেন, লীলা, ইনি হচ্ছেন মোহনপুরের মহারাজা বাহাদুর। লীলা নিজেকে সামলে নিয়ে তাড়াতাড়ি দাঁড়িয়ে উঠে 2 হাত জোর করে প্রণাম করল। মহেন্দ্রনারায়ণ প্রায় আধ মিনিট ধরে লীলার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর হঠাৎ ফিরে পাশের ঘরের দিকে তাকিয়ে বললেন, চন্দ্রমোহন, একবার ওই ঘরে আমার সঙ্গে এসো। চন্দ্রবাবু বললেন, যাচ্ছি মহারাজা বাহাদুর। আপনার যখন সময় নেই তখন তাড়াতাড়ি খাবার ব্যবস্থাটা করে যায়। মহেন্দ্রনারায়ণ অত্যন্ত বিস্ময়ের স্বরে বললেন, খাবার? মহারাজা বাহাদুর, আপনাকে খাওয়াবার শক্তি আমার কোথায়? সামান্য আয়োজন। সামান্য বা অসামান্য কোনো খাদ্যই আমি গ্রহণ করতে পারবো না। সে কি, লীলা এত কষ্ট করে রেঁধেছে? বাজে সময় নষ্ট করো না, পাশের ঘরে চলো। অগত্যা আর বাক্য ব্যয় না করে মহেন্দ্রনারায়ণকে নিয়ে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে ঢুকলেন। বললেন, এখন কি আদেশ বলুন। এই নাও 10 লক্ষ টাকা। লীলাকে আমি সঙ্গে নিয়ে মোহনপুরে ফিরে যেতে চাই। বিবাহ না করেই? আমাদের বংশের নিয়ম, পাত্র রাজধানীতে নিয়ে গিয়ে পাত্রীকে বিবাহ করবে। মহেন্দ্রনারায়ণ সোজা হয়ে দাঁড়ালেন। মাথায় তিনি যেন উঁচু হয়ে উঠলেন আরও 1 ফুট। দীপ্ত চোখে চন্দ্রবাবুর দিকে তাকিয়ে গম্ভীর স্বরকে আরও গম্ভীর করে বললেন, চন্দ্রমোহন, আমাকে তোমাদের দেশের নিয়ম মেনে চলতে হবে নাকি? লীলাকে আমার হাতে সমর্পণ করবে বলে তুমি কথা দিয়েছ। নিজের কথা রাখতে তুমি বাধ্য। কাল আমার সঙ্গে মোহনপুরে যেতে হবে, বুঝলে? 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 সেই দীপ্ত দৃষ্টির মধ্যে কোনো জাদু ছিল। চন্দ্রবাবুর আবার মনে হল তার সমস্ত ইচ্ছাশক্তি যেন বিলুপ্ত হয়ে গেল। সামনের মূর্তি যেন প্রভু, তিনি যেন গোলাম। মাথা নত করে বললেন, যে আগে তাই হবে। কাল সকাল 10টার সময় সিপাহীদের সঙ্গে ডুলি আসবে। লীলা যেন প্রস্তুত হয়ে থাকে। তার সঙ্গে আর কেউ যেতে পারবে না, এ আমার আদেশ। তুমি কথা দিয়েছ, এ আদেশ অমান্য করে নিজের বিপদ ডেকে এনো না। মহেন্দ্রনারায়ণ হঠাৎ ঘর ছেড়ে বাইরে এবং তারপর বেরিয়ে গেলেন বাড়ির ভেতর থেকে। চন্দ্রবাবু আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলেন। লীলা ও আনন্দ সেই ঘরের মধ্যে এসে ঢুকল। লীলা সভয়ে বলল, উহ, মহারাজের কি ভয়ঙ্কর চেহারা। চন্দ্রবাবু যেন স্বপ্নাবিষ্টের মতো বললেন, ভয়ঙ্কর চেহারা? মা গো, তুমি কি লক্ষ্য করে দেখনি?
মহারাজা যতক্ষণ এখানে ছিলেন একবারও তার চোখের পাতা পড়েনি, ঠিক যেন মরা মানুষের চোখ। আনন্দ বলল, আমি আর একটা ব্যাপার লক্ষ্য করেছি। শ্বাস প্রশ্বাসের জন্য জ্যান্ত মানুষের বুক ওঠে আর নামে, কিন্তু মহারাজের বুক ছিল একেবারে স্থির, ঠিক যেন মরা মানুষের বুক। তোমরা ভুল দেখেছ, মরা মানুষ কখনো চলে ফেরে, কথা বলে। সে কথা সত্যি, কিন্তু আমি যদি একটি রাজ্যও পাই, তাহলেও তোমার ওই মহারাজা বাহাদুরকে আবারও চোখে দেখতে রাজি হব না। চন্দ্রবাবু শান্ত স্বরে বললেন, আমি বললেও রাজি হবি না? লীলা আদর করে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে বলল, তুমি বললে সব পারি। পারিস তো? হ্যাঁ জ্যাঠামশাই। তাহলে শুনে রাখ, ওই মহারাজা বাহাদুরের সঙ্গেই তোর বিয়ে হবে, আমি কথা দিয়েছি। লীলা দারুণ বিস্ময়ে চমকে উঠল। চন্দ্রবাবু আবার বললেন, কাল সকালে 10টার সময় তোকে মোহনপুরে নিয়ে যাবার জন্যে মহারাজের লোকজন আসবে, সঙ্গে আমরা কেউ থাকবো না, তোর বিয়ে হবে মোহনপুরেই। তার মনে হলো কেউ যেন জোর করে তাকে এই কথাগুলো উচ্চারণ করতে বাধ্য করল। লীলা বিস্ফারিত চোখে তাকিয়ে রইল। মহারাজা বাহাদুর তোর বিয়ের জন্যই আমার হাতে 20 লক্ষ টাকার সম্পত্তি দিয়ে গিয়েছে। লীলা কিছু বলল না, কেবল মাথা নিচু করল। লীলা মোহনপুরে চলে গিয়েছে। তার অভাবে সমস্ত বাড়িখানা বড্ড ফাঁকা ফাঁকা লাগে। চন্দ্রবাবুর আর কিছু ভালো লাগে না, নিজেকে তার অপরাধী বলে মনে হয়। একজন অজানা, কেবল অজানা নয়, প্রাচীন বয়সী এবং ভয়াবহ রূপে কুৎসিত বিদেশির হাতে টাকার লোভে এমন করে লীলাকে সমর্পণ করা তার পক্ষে কিছুতেই উচিত হয়নি। না জানি তিনি লীলার চোখে কতখানি হীন হয়ে পড়েছেন, কিন্তু লীলা তো কিছুই জানে না, তার কোনো উপায় ছিল না। মহেন্দ্রনারায়ণ নিশ্চয় মায়াবী। সে যখনই এসেছে তখনই কি মন্ত্রগুণে তাকে বশ করে ফেলেছে। তার সামনে তিনি হারিয়ে ফেলেছেন নিজের সমস্ত নিজস্ব। তার হাতে লীলাকে তুলে দিয়েছেন নিজের সম্পূর্ণ অজ্ঞাতসারেই। লীলার সঙ্গে দেখা হলে এই সত্যটাই তাকে বুঝিয়ে দিতে হবে। আনন্দও যে মনমরা হয়ে আছে সে কথা বলাই বাহুল্য। চন্দ্রবাবুর বাড়িতেও সে খুব অল্পক্ষণই থাকে। চিত্রশালায় গিয়ে দিনের অধিকাংশ সময়ই সে কাজকর্মের মধ্যে ডুবে থেকে ভুলবার চেষ্টা করে লীলার অভাব। 3 দিনের কাজ সে শেষ করে ফেলে একদিনে। প্রায় 1 মাস কেটে গেল, লীলার কোনো খবর নেই। একদিন আনন্দকে ডেকে চন্দ্রবাবু বললেন, ব্যাপার বড় ভালো বুঝছি না। কি ব্যাপার? যাবার সময় লীলা বলে গিয়েছিল নিয়মিতভাবে চিঠিপত্র লিখবে, কিন্তু 1 মাসে তার একখানা চিঠিও এলো না। এর কারণ কি? হয়তো তার অসুখ হয়েছে। আমারও সেই ভাবনাই হচ্ছে। এখন কি করা উচিত বলো দেখি? মোহনপুরে নিজে একবার যান না। মহারাজা যদি অসন্তুষ্ট হন? কেন? আমি গরিব, তুচ্ছপটো, সবার সামনে আমাকে শ্বশুর বলে মানতে যদি তার মানে বাঁধে। তবু আপনার যাওয়া উচিত। এই কথা ঠিক, লীলার প্রতি তো আমার কর্তব্য আছে। বেশ আনন্দ, কালকে আমি মোহনপুরে যাব। কলকাতা থেকে মোহনপুর হচ্ছে প্রায় 200 মাইল। মোহনপুর একটি ছোটখাটো শহর। প্রধান রাজপথটি মাঝারি আকারের, সোজা চলে গিয়ে শেষ হয়েছে রাজবাড়ির ফটকের সামনে। ফটকের মুখে বন্দুক ঘাড়ে করে পাহারা দিচ্ছে সুসজ্জিত সিপাই। প্রকাণ্ড প্রাসাদ, মাঝখানে মস্ত গম্বুজ। চন্দ্রবাবু সিপাইদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, মহারাজা বাহাদুরের সঙ্গে দেখা হবে? ম্যানেজার বাবুকে জিজ্ঞাসা করুন। তিনি কোথায়? ওই যে এইদিকে আসছেন। একটি প্রৌঢ় ভদ্রলোক রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছিলেন। চন্দ্রবাবু তাকে নমস্কার করলেন। ম্যানেজার বললেন, মশাইয়ের কি চাই? একবার মহারাজা বাহাদুরের দর্শন প্রার্থনা করি। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। আপনি মহারাজা বাহাদুরকে চেনেন? কিছু কিছু চিনি। আপনার সঙ্গে তার কি সূত্রে পরিচয়? চন্দ্রবাবু ভেবেছিলেন
মহারাজার সঙ্গে তার আসল সম্পর্কের কথা বাইরের কারোর কাছে ভাঙবেন না, কিন্তু এখন তাকে বাধ্য হয়ে বলতে হলো। মহারাজা বাহাদুরের সঙ্গে আমার ভ্রাতুষ্পুত্রীর বিবাহ হয়েছে। ম্যানেজার চমকিত চোখে চন্দ্রবাবুর মুখের দিকে তাকালেন, বললেন, অসম্ভব। চন্দ্রবাবু আহত কণ্ঠে বললেন, কেন অসম্ভব কেন? আমার চেহারা হোমরা চোমরা নয় বলে কি আমার ভ্রাতুষ্পুত্রী মহারাজের অযোগ্য? আরে না মশাই, তা নয়, আমি সেজন্য অসম্ভব বলছি না। তবে আমাদের মহারাজা এখনো বিবাহ করেননি। এইবারে চন্দ্রবাবুর বিস্মিত হবার পালা। খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, এত বয়সেও তার বিবাহ হয়নি এ কথা আমাকে বিশ্বাস করতে হবে? আর মশাই বলছেন কি, আমাদের মহারাজা নরেন্দ্র নারায়ণ এইসবে 23-এ পা দিয়েছেন। চকিত স্বরে চন্দ্রবাবু বললেন, আপনাদের মহারাজা নগেন্দ্র নারায়ণ? হ্যাঁ, আমাদের মহারাজার ওই নাম। তবে কি তিনি কলকাতায় গিয়ে নাম বাড়িয়েছিলেন? কলকাতায় কতদিন আগে তার সঙ্গে আপনার দেখা হয়েছিল? মাসখানেক আগে। ম্যানেজার এইবারে হেসে বললেন, মশাই কোনো জুয়া জোরের পাল্লায় পড়েছেন। আমাদের মহারাজা সবে গেল সপ্তাহে বিলাত থেকে ফিরছেন। বিলাতে তিনি 8 মাস ছিলেন। চন্দ্রবাবুর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। তবে কি তিনি লীলাকে সমর্পণ করেছেন কোনো প্রতারকের কবলে? তবু তিনি একটা নতুন সম্ভাবনার ইঙ্গিত পেয়ে জিজ্ঞেস করলেন, এখানে মহারাজা মহেন্দ্র নারায়ণ বলে কেউ আছেন? একালে নেই, সেকালে ছিলেন। মানে? মহারাজা মহেন্দ্র নারায়ণ ছিলেন বর্তমান মহারাজার পিতামহ। 60 বছর আগে তার মৃত্যু হয়েছে। চন্দ্রবাবু সেখানে দাঁড়িয়ে রইলেন মন্ত্রাচ্ছন্ন স্তম্ভিতের মতো। তারপর তার মাথার ভিতর দিয়ে খেলে গেল আর এক ভয়াবহ সম্ভাবনার বিদ্যুৎ। তাড়াতাড়ি তিনি বললেন, মহেন্দ্র নারায়ণের কোনো প্রতিকৃতি আছে? ম্যানেজার হেসে বললেন, আপনি সন্দেহভাজন করতে চান? বেশ, আসুন। রাজবাড়ির বৈঠকখানায় মহারাজার পূর্বপুরুষদের অয়েল পেন্টিং আছে। প্রকাণ্ড বৈঠকখানা রাজকীয় ঐশ্বর্যে পরিপূর্ণ। দেওয়ালে দেওয়ালে বড় বড় নতুন ও পুরাতন মূর্তিচিত্র। একদিকে আঙুল দেখিয়ে ম্যানেজার বললেন, ওই দেখুন মহারাজা মহেন্দ্র নারায়ণকে। শুনেছি তার মৃত্যুর 3 দিন আগে ছবিখানা আঁকা হয়। তিনি হঠাৎ মারা যান জলে ডুবে। তার দেহ খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এসব কথা চন্দ্রবাবুর কানে প্রবেশ করছিল না। প্রায় বাহ্যজ্ঞানহীন হয়ে তিনি চিত্রাঙ্কিত মহেন্দ্র নারায়ণের মুখের দিকে তাকিয়েছিলেন নিষ্পলক চোখে। এই তো লীলার স্বামী মহেন্দ্র নারায়ণ। তবে তিনি দেখেছেন এক অপার্থিব মৃত মুখ, আর এ মুখ হচ্ছে জীবন্ত মানুষের। আকাশ পাতাল তফাৎ, কিন্তু মুখ এক। চন্দ্রবাবুর মনে হল ছবির মহেন্দ্র নারায়ণ যেন তার দিকে তাকিয়ে ক্রূর উপহাস্যের হাসি হাসলেন। ম্যানেজার তার গায়ে হাত দিয়ে বললেন, মশাই, আরে ও মশাই, আরে মশাই, মশাই সাড়া দেন না কেন? এখন আপনার সন্দেহ মিটল তো? হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, 1 মাস আগে এই মূর্তি আমার বাড়িতে গিয়েছিল। আরে পাগলের প্রলাপ বকবেন না। চন্দ্রবাবু হঠাৎ হা হা করে হেসে উঠে বললেন, পাগল পাগল এখন হয়নি। তবে তবে এইবার আমি পাগল হব। এইবার আমি পাগল হব। বলতে বলতে তিনি সেখানেই জ্ঞান হারালেন। রাত 9টার সময় চন্দ্রবাবু রাতের খাবার খান। সেদিনও আনন্দের সঙ্গে খেতে বসেছিলেন। গতকাল তিনি মোহনপুর থেকে কলকাতায় ফিরেছেন। আনন্দও তার মুখ থেকে সবটা শুনেছে। দুজনেরই মনের অবস্থা ভালো নয়, কথা নেই কারোর মুখেই।
হঠাৎ সজোরে দরজায় কড়া নাড়ার শব্দ, আর তারপর দরজা খোলার শব্দ। চন্দ্রবাবু বিরক্ত কণ্ঠে বললেন, বেয়ারা কেন দরজা খুলে দিল? এত রাতে কে আবার জ্বালাতে এলো? সিঁড়ির ওপর লঘুপদের দ্রুত শব্দ শোনা গেল। তারপরেই ছুটে ঘরের ভেতর এসে ঢুকল লীলা। কিন্তু এ কি মূর্তি, কি বেশ! এলোমেলো এলানো চুল, যেন তেল জলের সঙ্গে বহুকালের সম্পর্ক নেই। অসম্ভব আতঙ্কে চোখ দুটো যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে। গাল দুটো ভেতরে বসে গেছে এবং থরথর করে কাঁপছে তার সারা গা। ধুলো কাদা মাখা পরনের কাপড়ে পাট নেই, জায়গায় জায়গায় ছেঁড়া, এবং এটি হচ্ছে সেই কাপড় যেটি পরে সে মোহনপুর গিয়েছিল। মাটির ওপর ধপাস করে বসে পড়ে লীলা চেঁচিয়ে উঠল, জল জল, নইলে নইলে এক্ষুনি বুক ফেটে যাবে। আনন্দ তাড়াতাড়ি জল এনে দিল। সে একসঙ্গে ঢকঢক করে 3 গ্লাস জল খেয়ে ফেলল, যেন তার নির্জল মরুযাত্রীর তৃষ্ণা। আবারও সে চেঁচিয়ে উঠল, খাবার খাবার, নইলে এক্ষুনি আমি মরে যাব। চন্দ্রবাবু নিজের খাবারের পাত্রগুলো তখনই তার দিকে ঠেলে দিলেন। গোগডা সে খাবারগুলো মুখে তুলে খেয়ে ফেলল, কিন্তু তার দারুণ খিদে মিটল না। নিজেই হুমড়ি খেয়ে আনন্দের খাবারের পাত্রগুলো টেনে নিয়ে আবার 2 হাতে খেতে আরম্ভ করল, যেন তার দুর্ভিক্ষের খিদে। চন্দ্রবাবু নির্বাক বিস্ময়ে লীলার প্রকৃতি বিরুদ্ধ এই অস্বাভাবিক আচরণ লক্ষ্য করতে লাগলেন। আনন্দ খাওয়া দাওয়া শেষ করে সে ভীত স্বরে বলে উঠল, সব কথা পরে হবে। যদি যদি আমাকে বাঁচাতে চাও, শিগগিরই শিগগিরই একজন ভালো ওঝা ডেকে আনো। একটুও দেরি করো না, একটুও না। আনন্দ রোজা ডাকতে ছুটল। সেই পাড়াতেই এক বিখ্যাত রোজার বাড়ি। মিনতি ভরা কণ্ঠে লীলা বলল, জ্যাঠামশাই, তোমার 2টি পায়ে পড়ি, এই ঘরে আমাকে একলা ফেলে তুমি যেও না, যেও না তুমি জ্যাঠামশাই। যাবো না মা, আমি আমি তোর কাছেই থাকবো, আমি তোর কাছেই থাকবো। হ্যাঁ, আমার কাছেই থাকো। একলা হলেই আবার আমি মরবো। তোর কথার মানে বুঝতে পারছি না। এই ঘরের মাঝের এক দরজা দিয়ে পাশের ঘরে যাওয়া যায় এবং এ ঘর থেকে সেই ঘরের ভেতরটাও দেখা যায়। সেই দিকেই তাকিয়ে আতকে উঠে লীলা অতি আত্মস্বরে আবারও চেঁচিয়ে উঠল, ওগো ওগো, সে এসেছে, সে এসেছে। কে এসেছে রে? সে তার নাম নেই, তার দেহ নেই, কিন্তু আছে। জ্যাঠামশাই, জ্যাঠামশাই, তুমি কি পচা মোড়ার দুর্গন্ধ পাচ্ছ না? হ্যাঁ, কই পাচ্ছি না তো। কিন্তু আমি পাচ্ছি। আমাকে সে ঠকাতে পারবে না। তুই কার কথা বলছিস? কোথায় এসে? আঙুল দিয়ে পাশের ঘরে দেখিয়ে লীলা বলল, ওইখানে, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। পাশের ঘরের দিকে ত্রস্ত চোখে তাকালেন চন্দ্রবাবু। হ্যাঁ, ওখানে সুদীর্ঘ ছায়ার মতো কি একটা দেখা যাচ্ছে বলেই তো মনে হয়। তারপরেই ভালো করে দেখে বুঝলেন তার চোখের ভুল। ওপর থেকে সমুজ্জ্বল আলোর আধার ঝুলছে, ছায়া বা কায়া কোনো কিছুই নেই ওখানে, খালি ঘর। তুই ভুল দেখেছিস লীলা, ও ঘরে কেউ নেই। 2 হাত দিয়ে চন্দ্রবাবুকে জড়িয়ে ধরে লীলা আকুল স্বরে বলল, আছে আছে আছে, আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। ও আমাকে আবার নিয়ে যাবে। তুমি যদি একবার আমাকে ছেড়ে যাও, ও আমাকে আবার নিয়ে যাবে, আবার নিয়ে যাবে। এমন সময় রোজাকে সঙ্গে করে নিয়ে আনন্দ পাশের ঘরে এসে দাঁড়ালো। রোজা ভেতরে এসেই বলল,
আমি এই ঘরে কোনো দুষ্ট আত্মাকে অনুভব করছি। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, দুষ্ট আত্মা, পিশাচ। রাজা নলের দেহে যেমন শনি ঢুকেছিল, সেও তেমনি কোনো মানুষের মৃতদেহের মধ্যে ঢুকে পৃথিবীর উপর অত্যাচার করে বেড়ায়। ভীষণ পিশাচ। আমাকে আগে এই ঘরে বসেই কাজ আরম্ভ করতে হবে। আনন্দ ভীত ও সন্দিগ্ধ চোখে পাশের ঘরে দাঁড়িয়ে চারিদিক ফিরে ফিরে দেখতে লাগলো, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছুই দেখতে পেল না। অথচ এইটুকু অনুভব করতে পারল, ঘরের ভেতরে সে এবং রোজা ছাড়া অন্য কোনো হিংস্র ভয়ানকের অস্তিত্ব আছে। উত্তেজনার পর উত্তেজনায় চন্দ্রবাবুর দেহ ক্রমেই নেতিয়ে পড়ছিল, কিন্তু সেই অবস্থাতেই রোজার কথা শুনে রোমাঞ্চিত হয়ে উঠল তার সর্বাঙ্গ। লীলা চোখের সামনে কি দেখতে পাচ্ছিল তা সেই জানে, কিন্তু এইবারে সে দুই চোখ দেওয়ালে ঠেসান দিয়ে এলিয়ে পড়ল। রোজা মাটির ওপর আসন পিড়ি হয়ে বসে মন্ত্রোচ্চারণ করতে উদ্যত হল। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্ধস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা। এবং ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এসে ঢুকলো এক প্রবল দমকা হাওয়া। সঙ্গে সঙ্গে ছাদ থেকে বিলম্বিত আলোটা হলো নির্বাপিত। রোজা চিৎকার করে বলল, আলো আলো, শিগগির একটা আলো আনো। অন্ধকারে ফুটে উঠেছে দুটো মারাত্মক দীপ্তি চক্ষু, এক্ষুনি সর্বনাশের সম্ভাবনা। শিগগিরই আলো, আলো আনো, আলো। চন্দ্রবাবু আত্মহারার মতো এক লাফে দাঁড়িয়ে উঠে টেবিলের ওপর থেকে আলোটা তুলে ও ঘরের দিকে ছুটে গেলেন। লীলা তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠে বলল, জ্যাঠামশাই যাবেন না, যাবেন না, আমাকে একলা ফেলে যাবেন না জ্যাঠামশাই। আমি তো তোর সামনেই আছি মা, এই আলোটা ও ঘরে রেখেই তোর পাশে এসে বসবো। বলতে বলতে চন্দ্রবাবু পাশের ঘরে গিয়ে আলোটা মেঝের ওপর বসিয়ে দিয়ে আবার এ ঘরে ফিরে আসবেন। এমন সময় আচম্বিতে মাঝের দরজাটা বন্ধ হয়ে গেল সশব্দে। পর মুহূর্তেই লীলার কণ্ঠে জাগ্রত হলো পরিত্রাহী চিৎকারের পর চিৎকার। চন্দ্রবাবু পাগলের মতো মাঝের দরজার উপর ঝাঁপিয়ে পড়লেন। আনন্দ ও রোজা যোগ দিল তার সঙ্গে। ও ঘরের মধ্যে লীলার ভীষণ চিৎকার ও ব্যাকুল ক্রন্দন আরও বেড়ে উঠল, কিন্তু তিনজনের সমবেত শক্তিও দরজার পাল্লা দুখানাকে এক চুল ফাঁক করতে পারল না। তারপরে একেবারে স্তব্ধ হয়ে গেল লীলার কণ্ঠস্বর। ও ঘরের বারান্দার দিকের একটা দরজা খোলার শব্দ হলো, এবং তারপরেই অকস্মাৎ খুলে গেল মাঝের ঘরের বন্ধ দরজাটা। যারা প্রাণপণে দরজা ঠেলছিল তারা সকলেই টাল সামলাতে না পেরে খোলা দরজার ভেতর দিয়ে ও ঘরের মেঝের উপর পড়ে গেল হুমড়ি খেয়ে। আলো এনে দেখা গেল ঘরের মধ্যে কেউ নেই। আনন্দ বারান্দায় যাওয়ার খোলা দরজা দিয়ে ছুটে গেল বাইরে। সেদিন উঠেছিল প্রতিপদের চাঁদ, চারিদিক ধপধপ করছে। বারান্দার তলাতেই একটি ছোট্ট রাস্তা, তারপরেই একটা পুকুর এবং তার ভাঙা ঘাট। সেই ভাঙা ঘাটের সামনে পুকুরের খানিকটা জল চক্রের পর চক্র দিয়ে ঘুরছিল, যেন এইমাত্র সেখানে কোনো ভারী জিনিস পড়েছে কিংবা কেউ ঝাঁপ দিয়ে অতলে তলিয়ে গিয়েছে। তারপর কেটে গিয়েছে 12 বছর, অর্থাৎ এক যুগ। দেবতারা নাকি অমর, তাদের কথা বলতে পারি না, কিন্তু মানুষের পৃথিবীতে এক যুগ বড় অল্পকালের কথা নয়। এই দেখো না, ধরতে গেলে 12 বছরের মধ্যে সমস্ত পৃথিবীতে রক্তসাগরের ঢেউ খেলার জন্য ধূমকেতুর মতো হিটলারের আবির্ভাব ও অন্তর্ধান। 12 বছর পর লীলাকে না ভুললেও তার অভাব আনন্দকে আর তেমনভাবে আঘাত দেয় না। চন্দ্রবাবু পরলোকে, নিজের সম্পত্তি তিনি দান করে গিয়েছেন আনন্দকেই, এবং আনন্দও এখন একজন ভারত বিখ্যাত চিত্রকর। তার খ্যাতি হয়তো চন্দ্রবাবুর চেয়েও বেশি। সেদিন আনন্দ চিত্রশালায় বসে নিজের মনে কাজ করছে।
এমন সময় এক ভদ্রলোক এসে উপস্থিত। আনন্দ মুখ তুলে তার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল। আগন্তুক বলল, আমি মোহনপুরের মহারাজা নগেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি। স্মৃতির বীণায় একটি পুরনো তার নতুন করে বেজে উঠল অনেক দিন পর। বাইরে কোনো রকম চাঞ্চল্য প্রকাশ না করে আনন্দ জিজ্ঞেস করল, আমার কাছে কি দরকার? মহারাজা বাহাদুরের একটি তৈলচিত্র আঁকবার জন্য আপনি মোহনপুরে যেতে পারবেন। পারিশ্রমিক যা চাইবেন তাই পাবেন। আনন্দ সম্মতি জানালো। কবে যেতে পারেন? আগামী রবিবার। যথাসময় আনন্দ মোহনপুরে গিয়ে হাজির হল। বৈঠকখানায় বসেছিলেন মহারাজা বাহাদুর। অতি সদালোপী লোক। তার সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ আনন্দের দৃষ্টি পড়ল মহেন্দ্র নারায়ণের প্রকাণ্ড তৈলচিত্রের ওপর। মহারাজের কি একটা প্রশ্নের জবাব দিতে দিতে সে একেবারে থেমে গেল। বিস্ফারিত চোখে আড়ষ্ট হয়ে তাকিয়ে রইল ছবিখানার দিকে। তার মনে হল ছবির মুখ যেন তাকে দেখেই নির্দয় ব্যঙ্গ ভরা হাসি হাসছে। মহারাজা বিস্মিত হয়ে বললেন, মনে হচ্ছে আমার পিতামহের ছবি দেখে আপনি ভয় পেয়েছেন। কেন বলুন দেখি? আনন্দ তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। সন্ধ্যার পর বেরিয়ে আনন্দ বাড়ির দিকে ফিরে আসছে। মোহনপুর এবং তার আশেপাশে বন, মাঠ আর নদী ছাড়া দেখবার কিছুই নেই। তখন চাঁদ উঠেছিল, খণ্ডচাঁদ। অন্ধকার একটুখানি পাতলা হয়েছিল বটে, কিন্তু ভালো করে নজর চলে না। তার উপর আনন্দ যেখান থেকে আসছিল সেখানে পথের দুই ধারে দাঁড়িয়ে বড় বড় গাছের পর গাছ সৃষ্টি করেছে অন্ধ করা অন্ধকার। তফাতে দেখা যাচ্ছে একটা আলো। খানিকটা এগিয়ে আনন্দ দেখল আলো হাতে করে দাঁড়িয়ে আছে একটা মূর্তি। আরও এগিয়ে বুঝল মূর্তিটা স্ত্রী লোকের। আনন্দ কাছে এসে দেখল সেটি লীলার মূর্তি। নিজের চোখকে আনন্দ বিশ্বাস করতে পারল না। চমৎকৃত হয়ে দাঁড়িয়ে রইল, দুই চোখ বিস্ফারিত। লীলা নীরবে হাসল, অতি মৃদু করুণ হাসি। আনন্দ বলল, লীলা? ঠোঁটে আঙুল রেখে লীলা আনন্দকে কথা বলতে বারণ করল। তারপর ইশারা করে বলল আনন্দকে তার সঙ্গে সঙ্গে যেতে। তারপর সে অগ্রসর হল। লীলার পিছনে পিছনে যেতে যেতে তার হাতের লণ্ঠনের আলোতে আনন্দ এটাও লক্ষ্য করল আজও সে পড়ে আছে সেই কাপড়খানাই যা পরে সে যাত্রা করেছিল মোহনপুরের দিকে। বন এত নিস্তব্ধ যে একটা ঝিঝি পোকাও ডাকছে না, গাছের একটা পাতার শব্দও হচ্ছে না। মরে গিয়েছে পৃথিবী। এটা যেন ইহলোক নয়, পরলোক। বন শেষ, নদীর ধার, কিন্তু জলকলরল শোনা যায় না। মরা চাঁদের আলো, বাতাসের দম বন্ধ। একখানা পুরনো বাড়ির খানিকটা ভেঙে পড়েছে, খানিকটা দাঁড়িয়ে আছে। লীলা তার ভেতরে গিয়ে ঢুকল। একখানা মস্ত ঘর, তারই মধ্যে গিয়ে লীলা এবং আনন্দ দাঁড়ালো। ঘরের মাঝখানে রয়েছে প্রকাণ্ড পালঙ্ক, চারিধার তার মশারি দিয়ে ঘেরা। মৌন মুখে ধীর পদে এগিয়ে গিয়ে লীলা মশারির কাপড় টেনে তুলল। খাটের ওপর একেবারে সোজা হয়ে বসে আছে মোহনপুরের মহারাজা মহেন্দ্র নারায়ণের বিভীষণ মূর্তি। বিকট চিৎকার করে আনন্দ মূর্ছিত হয়ে পড়ল। পরদিন সকালে নদীর ধারে মোহনপুরের শ্মশানে আনন্দকে পাওয়া গেল। তখনও তার মূর্ছা ভাঙেনি। তার কাছে ছিল একটা সেকেলে লণ্ঠন।
শুনলেন মোহনপুরের শ্মশান, রচনা হেমেন্দ্র কুমার রায়। আনন্দমোহনের চরিত্রে অমিত, লীলার ভূমিকায় রিক্তা, চন্দ্রমোহন, সৌভিক সেন, সিপাই শুভজিৎ, নগেন্দ্র নারায়ণ সায়ন, নগেন্দ্র নারায়ণের প্রাইভেট সেক্রেটারি ঋত্বিক, শঙ্কর, মহেন্দ্র নারায়ণ জহুরি, ম্যানেজার এবং রোজার ভূমিকায় অতনু এবং গল্প পাঠে সুমন। এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইন অতনু, পোস্টার ডিজাইন বিভূতি বিশ্বাস। শেষ হলো মোহনপুরের শ্মশান। আমরা আবার ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন হরেবল উইকেন্ড।